সকাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব, যেটি সম্পর্কে আপনাদের অনেক আগ্রহ থাকে, এবং সেটি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। যেরকমটা শুরুতে বলছিলাম যে ফিজিওথেরাপি নিয়ে কিন্তু অনেক মানুষের অসংখ্য আগ্রহ থাকে। এই আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আমি কি আবার পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারবো কিনা, সেটি সম্পর্কে প্রথমে জানবো। আপনাকে ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা খুবই বহুল প্রচলিত এখন বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই। কিন্তু বাংলাদেশের ব্যবহারটা খুব বেশি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মিস ব্যবহার হচ্ছে, মানে ভুল ব্যবহার হইতেছে। আপনি দেখবেন এখন কিন্তু একেবারে গ্রামে গঞ্জে প্রত্যন্ত বিভিন্ন জায়গায় কেউ একটা ফিজিওথেরাপি সাইনবোর্ড বা সেন্টার দিয়ে বসে আছে। এখন আসেন ফিজিওথেরাপি চিকিৎসা আসলে কি, বা হোয়াট ইজ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি হচ্ছে আধুনিক মেডিকেল সায়েন্সের একটা অল্টারনেটিভ ব্রাঞ্চ, এবং যেখানে ঔষধবিহীন চিকিৎসাটাই মূলত। তো এই যে মূল থিম, এই থিম থেকে কিন্তু বের হয়ে আসছে অনেকে। এটার কিন্তু অনেকে অপপ্রয়োগ করে, অনেকে ডিগ্রিবিহীন লোক আছে, জানি না, এবং এটাকে মিস ইউজ করা হয়। কিভাবে আসলো ফিজিওথেরাপি এবং সারা বিশ্বে এটা কিন্তু ধাপে ধাপে আসছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে আসতেছে পলিওমাইলাইটিস সারা ওয়ার্ল্ডে। যখন পোলিও হলো, কি হতো, নিউরোলজিক্যাল ডিসেবিলিটি, জি, একটা মানুষ, একটা বাচ্চা পা শুকিয়ে যেত, প্যারালাইসিস, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত, অনেক সময় পোলিওতে মারাও যেত। তো এই যে পক্ষাঘাতগ্রস্ত চিকিৎসা, যুদ্ধ বিগ্রহ, ডিসেবিলিটি, যুদ্ধে তো মানুষ অনেক আঘাতপ্রাপ্ত থাকে, হয়তো অঙ্গহানি থাকে বা পেইন হয় বিভিন্ন, এই সকল রোগের চিকিৎসায় দেখলো মেডিকেল মূল ধারার চিকিৎসকরা যে এই এক্সারসাইজের মাধ্যমে এটা কিন্তু রিহ্যাবিলিট করা সম্ভব, মানুষ কিন্তু আবার সামাজিকভাবে সে কাজকর্মে চলে আসতে পারে। তখনই এই ব্রাঞ্চটা কিন্তু আসলে রান করে, যে এটার নাম দেওয়া হয় ফিজিওথেরাপি, মানে ভৌত চিকিৎসা বিজ্ঞান। ভৌত বলতে হচ্ছে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিগত টেকনোলজির মাধ্যমে আপনার এই চিকিৎসাটা প্রদান করা হয়। তো এই ধারাবাহিকতা বাংলাদেশেও কিন্তু সেই পূর্ব পাকিস্তান থেকেই কিন্তু বাংলাদেশে, যেমন ঢাকা মেডিকেল কলেজে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট চালু ছিল। যদিও ওই সময় আমাদের দেশের ওইভাবে চিকিৎসক হতো না, এটা তো প্রাদেশিক, আপনি জানেন যে ওই সময় আমাদের কিছুটা বৈষম্য শিকার বাংলাদেশের মানুষ তখন পূর্ব পাকিস্তানে। কিছু সংখ্যক চিকিৎসক পশ্চিম পাকিস্তানে গিয়ে পড়ালেখা করে বাংলাদেশে এসে তারাই চিকিৎসাটা চালাতো। কিন্তু আফটার লিবারেশন ওয়ার, ৭১-এর পরে প্রচুর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আর এদেশে জনগণ আপনার বয়সজনিত বিভিন্ন ডিসেবিলিটি, শারীরিক ব্যথা বেদনা, বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ, পোলিওমাইলাইটিস ইদানিং ইরিডিকেটেড হয়েছে, মানে কিছু বছর ধরে, কিন্তু দীর্ঘ বছরই তো ছিল। এই যে করোনা বলেন, এনি ইনফেকশাস ডিজিজ, রোড অ্যাক্সিডেন্ট, এবং যুদ্ধের পরবর্তী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যখন দেখা দিল যে ফিজিওথেরাপি চিকিৎসক এদেশে নাই, পর্যাপ্ত নেই, তখন বিদেশ থেকে ফিজিওথেরাপি চিকিৎসকরা বাংলাদেশে আসলো। এসে শহীদ সোহরাওয়ার্দী, যেটা এখন মেডিকেল কলেজ, এইখানেই ফার্স্ট আপনার RIHD চালু হয়, যেখানে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান সেবা, পাশাপাশি অর্থোপেডিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি 2টা ডিগ্রি এবং ফিজিওথেরাপির ব্যাচেলার ডিগ্রি। অর্থোপেডিক সার্জারি ডিপ্লোমা ইন অর্থোপেডিক সার্জারি আর মাস্টার্স অর্থোপেডিক সার্জারি, আর ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, যেটা এখন মেডিকেল কলেজ, এখানে চালু হয়। এবং এখান থেকে এটা আলাদা হয়ে চলে গেল এখন নিটোর, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। এইখানেই হচ্ছে বাংলাদেশ আসলে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা, একদিকে সেবা প্রয়োগ, আরেক দিক দিয়ে এখান থেকে কিন্তু চিকিৎসকরা বের হয়, মাদার ইনস্টিটিউট। এর ধারাবাহিকতা এখন কিন্তু বাংলাদেশে আরও অনেকগুলো ইনস্টিটিউট প্রাইভেটলি হয়েছে, 2টা ইউনিভার্সিটি অলরেডি রান করেছে, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা সম্ভবত এখনো চালু হয় না, মাওলানা ভাসানী, ওখানেও ফ্যাকাল্টি অলরেডি রান হয়েছে। কিন্তু এই যে নিটোর, যে এখান থেকে যে ডিগ্রিটা দেওয়া হয়, এই ডিগ্রিটা মূলত দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এনাদার ডিগ্রিও দেয়, যেমন MBBS, BDS, তাদের ডিগ্রিও দেয়,
যেটা মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে, এবং ফিজিওথেরাপি ডিগ্রিটাও ঢাকা ইউনিভার্সিটি সেম ফ্যাকাল্টির আন্ডারে এই ডিগ্রি দেয়। তো এখান থেকে যারা এই ডিগ্রি 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 1 বছর ইন্টার্নশিপ করে, তারাই হচ্ছে আসলে ফিজিওথেরাপিস্ট। এবং আপনি সারা ওয়ার্ল্ড বলেন, যেটা ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, ওয়ার্ল্ডের তো একটা অ্যাসোসিয়েশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল আইন, যেমন এমবিবিএস এবং বিডিএসদের হচ্ছে আপনার কাউন্সিল হচ্ছে বিএমডিসি। ফিজিওথেরাপি চিকিৎসক যারা ব্যাচেলার ফিজিওথেরাপি করেছে, এদের কাউন্সিল হচ্ছে বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল, টোটালি আলাদা কাউন্সিল। এই রিহ্যাব কাউন্সিল আইন এবং বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গেজেট মানে সংজ্ঞা অনুযায়ী যে এটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি, এবং এন্ট্রি লেভেলটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। এই ব্যাচেলার ডিগ্রি যে থাকবে সে হচ্ছে ফিজিওথেরাপিস্ট। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি, যে কোনো জায়গায় হয়তো কোনো একটা অর্থোপেডিক সার্জনের আন্ডারে, নিউরোলজিস্টের আন্ডারে বা এনাদার স্পেশালিস্টের আন্ডারে কিছু লোক কাজ করে, কিছু এক্সারসাইজ শিখে সে নিজেকে সামাজিকভাবে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসা দিচ্ছে। তার কিন্তু সেই 4 বছরের যে প্রশিক্ষণটি সেটিও হয়তো বা থাকে না, কিছুই নেই, তার কিছুই নেই। সে হয়তো দেখে যেমন আপনি একজন চিকিৎসক, আপনার তো অ্যাসিস্ট্যান্ট আছে, এখন অ্যাসিস্ট্যান্ট যদি কিছুদিন পরে আরেকটা সেন্টার দিয়ে সে নিজে চিকিৎসক সেজে বসে পড়ে বা সে চিকিৎসা দেয়, সেটা হয়তো সে মানে প্রতারণা করছে, কিন্তু এতে আপনার তো কিছু করার নেই। সে যদি প্রতারণা করে, এটা দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র সেটা দেখবে, কিন্তু জনগণ তো ক্ষতিগ্রস্ত, জনগণ তো তাকে চিনে না, মনে করে যে সে হয়তো ডাক্তার, তার কাছে যায় চিকিৎসার জন্য। তো এইখানে বাংলাদেশে একটা প্রবলেম তৈরি হয়েছে। তবে এটা হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে সচেতনতার দরকার। এই যে আমি আজকে বললাম, মিডিয়াও বিভিন্নভাবে প্রচার করছে, কথা বলছে, বিভিন্ন সেমিনার, সায়েন্টিফিক সেমিনার, যখন জনগণ জানবে যে ফিজিওথেরাপি চিকিৎসককে, ফিজিওথেরাপিটা কি, এটা কি প্রয়োজন। এখন তো ফিজিওথেরাপি প্রয়োজন সবাই জানে, এটা নিয়ে কিন্তু ডাউট নেই। কারো ব্যথা হলে সে কি করে? ওষুধ না খেয়ে সে চেষ্টা করে ফিজিওথেরাপি দিতে, প্যারালাইসিস হলে ফিজিওথেরাপি খোঁজে, কিন্তু কার কাছে যাচ্ছে? সে কি আদৌ ডিগ্রিধারী? সে কি এই যে নিটোর থেকে পাশ করা এই জাতীয় ডিগ্রিধারী, নাকি একজন ভুয়া বা কোয়াক? এইখানে হচ্ছে সচেতনতার দরকার। যদি সচেতনতা ডেভেলপ করে, তাহলে যেটা উপকার হবে, একটা মানুষ প্রতারিত হবে না, প্রপার সে ফিজিওথেরাপি চিকিৎসাটা পাবে। এবং প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা পেলে আমাদের দেশের রুগীরা উচ্চ শ্রেণী, আপনি জানেন উচ্চ শ্রেণী কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে চলে যায় এই জাতীয় চিকিৎসার জন্য। সে আর যাবে না, সে কি করবে? বাংলাদেশি চিকিৎসাটা নিবে, দেশের টাকা দেশে থাকবে। এটা ইকোনমিক্যালি একটা ডেভেলপমেন্ট। এবং এই পেশাজীবী যারা আছেন, তারাও কিন্তু তখন আপনার তাদের পেশার প্রতি আরো ডেডিকেশন হবে, তারা আরো বেশি মনোযোগ দিবে, আরো উচ্চ শিক্ষা করার চেষ্টা করবে, রুগীদেরকে আরো বেশি সার্ভিস দিবে। আরেকটা হচ্ছে আমাদের দেশে আপনি জানেন অন্যান্য টেকনোলজি আছে, যেমন ল্যাবরেটরি টেকনোলজি আছে, তারপরে ডেন্টাল টেকনোলজি আছে, তারপরে হচ্ছে আপনার রেডিওলজি টেকনোলজি আছে, সেম ফিজিওথেরাপি টেকনোলজি আছে। তারা হচ্ছে এসএসসি পাস করে টেকনোলজিতে আসে, পড়ালেখা করে। তো এরাও অনেক সময় নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়। তো এইটা আরেকটা প্রবলেম তৈরি করেছে সামাজিকভাবে। তো এগুলা যদি আমরা একটু সচেতনতা ডেভেলপ করি, রুগীরও বুঝে শুনে যায়, আমরা আশা করছি যে এই যে আমরা গণমাধ্যমে এই সব বিষয়গুলো নিয়ে বলছি, হয়তোবা মানুষের মধ্যে যে কনফ্লিক্টটা আছে সেটি অনেকটাই দূর হয়ে যাবে। আরো প্রশ্ন আছে আপনার কাছে, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ফিজিওথেরাপির যাবতীয় বিষয়গুলো কি এবং কি কনফ্লিক্ট আছে সেই সম্পর্কে জানতে চেষ্টা করেছি। আমাদের কিছু দর্শকও আসলে প্রশ্ন রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আপনাকে জানাতে চাচ্ছি। সেগুলো হচ্ছে, স্যার আমার নাম জাহিদ, বয়স 19, ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে টান লেগে ব্যথা পাই। এক বন্ধুর পরামর্শে এলাকায় লোকাল একটি ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে কয়েকদিন থেরাপি নেই, কিন্তু থেরাপি নেওয়ার পর আমার ব্যথা আরও বেড়ে গেছে। পরে মেরুদণ্ডের এমআরআই করে পিএলআইডি ধরা পড়েছে। এখন আমি কি থেরাপি নিব?
খুব ইম্পর্টেন্ট দেখেন, মানে একটা জায়গায় যদি সে মানে চলে গিয়েছে, যে রুগী কিন্তু ফিজিওথেরাপি লাগবে জানে, কিন্তু যেখানে গিয়েছে সে আদৌ ফিজিওথেরাপির চিকিৎসকই না, সে হয়তো টেকনিশিয়ান হতে পারে বা টেকনোলজিস্ট হতে পারে বা আদৌ কোনো ডিগ্রি নেই, কিছুই নেই, সেখানে হয়তো একজন প্রপার ফিজিওথেরাপির চিকিৎসক নেই। তো এই ক্ষেত্রে এই যে ডায়াগনোসিসটা ভুল। একটা রুগী ব্যথা নিয়ে গেলেই আপনি ফিজিওথেরাপি দিয়ে দিবেন, তা তো হতে পারে না। ব্যথা নিয়ে গেলেই অ্যাট ফার্স্ট ইউ শুড অ্যাসেস এই যে মানে ট্রিটমেন্ট প্ল্যানটা কি। আপনার প্রতিটা ডাক্তারি চিকিৎসাই কিন্তু ভিন্ন। একটা হোমিওপ্যাথি ডাক্তারও তার কাছে একটা অসুস্থতা নিয়ে গেলে সে তো আগে অ্যাসেস করবে, রুগীর অ্যাসেস করবে, তারপরে সে ডায়াগনোসিস কনফার্ম করবে, তারপরে সে ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করবে, ঠিক না? তো এখানে রুগী গেল, ফিজিওথেরাপি দিয়ে দিল, কি ফিজিওথেরাপি দিছে সেটা অনেকে জানে না। আমাদের দেশের মানুষের একটা কনসেপ্ট যে ফিজিওথেরাপি মানে গেলে হিট দেওয়া বা গেলে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া, সব উল্টো পাল্টো ভুল ব্যায়াম করতেছে, করে রুগীদের অবস্থা আরো খারাপ। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সচেতনতার মূল জায়গা। একটা জায়গায় গেলেই সেন্টার দেখলেই ফিজিওথেরাপি দিলে হবে না, সেখানে দেখতে হবে সে আদৌ ফিজিওথেরাপির চিকিৎসক কিনা, তার ডিগ্রি আছে কিনা। এবং রুগীদের সচেতনতা, আমি বারবার বলি আমার কাছে রুগী আসলে, জি আপনার কোমর ব্যথা হচ্ছে বা হাঁটু ব্যথা হচ্ছে বা আপনার যে কোনো কারণে ডিসেবল, আপনার কেন হয়েছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, রোগটা কি, এই আগে রোগটা আপনাকে নির্ণয় করতে হবে। দেন সেটা যদি ফিজিওথেরাপিতে উপকার হয় অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক দিবে। অথবা সে যদি মনে করে, ধরেন ফিজিওথেরাপি চিকিৎসক যদি মনে করে যে না এটা আমার কেস না বা আমার ফিজিওথেরাপিতে এটা হবে না, অনেক সময় পিএলআইডি কিন্তু এক্সট্রুডেড ডিস্ক আসে, আমার কাছে কিন্তু রুগীরা আসে, আমি কিন্তু রেফার করে দিই সোজা সার্জনের কাছে, আইদার নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে পাঠিয়ে দেয় বা স্পাইন সার্জন অনেকেই আছে যারা পিএলআইডির অপারেশন করে। তো যেই কেসটা আপনার অপারেটিভ, আপনি কেন ফিজিওথেরাপি দিবেন? এই রুগী তো আপনার ক্ষতিগ্রস্ত করতেছেন, তার তো এমন হতে পারে বায়াল ব্লাডার ইনকন্টিনিউস হয়ে যাবে, প্রস্রাব পায়খানা প্রবলেম হয়ে যাবে, পা প্যারালাইসিস হয়ে যাবে, আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন, উল্টোপাল্টা ব্যায়াম করতেছেন ডায়াগনোসিস ছাড়া। এই সচেতনতাটা আমাদের ডেভেলপ করতে হবে, এইটা রেফার করে দিতে হবে। মানে আপনার রুগী যেটা এটা আপনি দেখেন, কোনো প্রবলেম নাই, কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটা করবে কে? একজন ডিগ্রিধারী চিকিৎসক, যার এই বিষয় কি একাডেমিক মানে ইউনিভার্সিটি ডিগ্রি আছে, ইউনিভার্সিটি ন্যূনতম, এটি তো হওয়া স্বাভাবিক। তো এই ক্ষেত্রে এইসব রোগীগুলো হয়তো হচ্ছে। তা আমার মনে হয় ওনার প্রপার ডায়াগনোসিস করা দরকার এবং প্রয়োজনে অনেক সময় নিউরোসার্জারি প্রয়োজন বা অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। এবং আমি আমার রুগীদেরকে কিন্তু বলি যে আমার অ্যাসেসমেন্ট এই, আমার মনে হচ্ছে আপনি ফিজিওথেরাপিতে ভালো হবেন, বাট আপনার যে পরিমাণ এক্সট্রুডেড ডিস্ক, প্লিজ কনসাল্ট উইথ এ সার্জন। আপনি একজন সার্জনের সাথে অপিনিয়ন নেন, অপিনিয়ন নিতে কোনো সমস্যা নেই। এই রেফার করার টেন্ডেন্সি গুলো থেকে আসলে আমরা অনেক দিক থেকে আসলে পিছিয়ে থাকি, আমরা রোগী ধরে রাখার জন্য আসলে রেফার করার টেন্ডেন্সি থেকে আসলে সরে আসি। আরো একটি প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কাছে। স্যার, আমি মালয়েশিয়া থাকি, আমার ছোট বোন রংপুর থাকে, দীর্ঘদিন ধরে ওর কোমরে ব্যথা ছিল, তাই আমরা এমআরআই করাই, রিপোর্ট মোটামুটি ভালোই ছিল, এলাকায় থেরাপি নিয়েছিল কিছুদিন, কিন্তু থেরাপি নিয়ে ব্যথা আরো বেড়ে গেছে, এখন করণীয় কি? একই প্রবলেম আমি যেটা বলছি, মানে যদি আপনার কনফার্ম ডায়াগনোসিস হয় এবং ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে রোগীটা যায়, তাহলে সে কিন্তু বুঝতে পারে যে আদৌ ফিজিওথেরাপি কাজ করবে কিনা। এখন আসেন কি ফিজিওথেরাপি দিবে, অনেকে মনে করে এটা একটা প্রোডাক্ট, এটা একটা ঔষধ, বা অনেকে ফিজিওথেরাপি ডাক্তারের কাছে গিয়ে বলে স্যার আমার কিছু ওষুধ লিখে দেন। এটা তো আসলে মানুষ জানে না হোয়াট ইজ দ্য ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি যে ঔষধবিহীন চিকিৎসা, এবং যেখানে ওষুধ কাজ করে না, যেখানে পেইন কিলার ফেল করে যেখানে মানে আর কোনো ওয়ে নাই, তখনই আসলে ফিজিওথেরাপিটা আসে। তো সেখানেও যদি আপনি রুগী গিয়ে বলে আমাকে কিছু ওষুধ লিখে দেন, তাহলে মানে মানুষের এই যে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার না যে ফিজিওথেরাপি কী করবে। এখন আসেন ফিজিওথেরাপিতে লটস অফ এক্সারসাইজ আছে, এবং যে সাবজেক্ট পড়ালেখা করে সে জানে পিএলআইডির ক্ষেত্রে কোন এক্সারসাইজ, স্ট্রোকের ক্ষেত্রে কোন এক্সারসাইজ, আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোন এক্সারসাইজ, স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে কোন এক্সারসাইজ, এবং অ্যাসেসমেন্ট অনুযায়ী সে এক্সারসাইজগুলো প্রোভাইড করে। বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেয়, অনেক ইলেকট্রোথেরাপি আছে। আপনার ধরেন একটা রুগী টিউবারকুলার আর্থ্রাইটিস নিয়ে গেল আপনার কাছে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে, সেখানে যদি আমরা ডিপ হিটিং করি তাহলে রুগী আরও খারাপ হয়ে যাবে, সেখানে তাকে চলে যেতে হবে আমাদের যে ক্রায়োথেরাপিতে। আমি বোঝার জন্য আপনাকে বলছি। তো এই যে ভুল যদি করে বসে, যদি সে চিকিৎসক না হয় ফিজিওথেরাপি, তাহলে সে ভুল করবে। সে কি করবে, তাকে ডিপ হিট দিবে ইমপ্ল্যান্টের মধ্যে, মানে অপারেশন করেছে সার্জন, এটাতেও আপনার শর্ট ওয়েভ দিচ্ছে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, জানিই না, পড়ালেখা নাই এই সাবজেক্টে,
মিস ইউজ করা হয়, এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমার কাছে মনে হয় এই রোগীর ক্ষেত্রেও একই প্রবলেম দেখা দিতে পারে। হ্যাঁ, এটা আর মানে এই নয় যে অনেক সময় যে ফিজিওথেরাপি দিলে ব্যথা বাড়বে না, হতে পারে, ইট ডিপেন্ডস আপন কিছু। যেমন আপনার একটা ফিক্সড জয়েন্ট নিয়ে আসলো আমাদের কাছে, যে জয়েন্টটা হাঁটুটা ফিক্সড, তো ফিক্সডকে আমরা কি মোবিলাইজ করতে গেলে প্রাইমারি কিন্তু পেইন বেড়ে যেতে পারে। তো এইটা অবশ্যই চিকিৎসক আপনাকে কাউন্সেলিং করে দিবে যে আপনার এই কারণে বাট আফটার দ্যাট ধরেন 7 দিন 10 দিন 15 দিন পরে কিন্তু আস্তে আস্তে কমে আসবে, আবার পেইনও কমে আসবে এবং রোগী কিন্তু আপনার জোড়াটা ফ্রি হয়ে আসবে। কিন্তু যদি দেখেন না ফিজিওথেরাপি দিতে গেলে বাড়তেই আছে, কয়েক সপ্তাহ দেওয়ার পরেও আরো বাড়ছে, তাহলে বুঝতে হবে আপনার অ্যাসেসমেন্টে কোনো প্রবলেম বা প্রপার ফিজিওথেরাপি হচ্ছে না। আচ্ছা, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে অনেক রোগীদের আসলে প্রশ্ন থাকে যে ফিজিওথেরাপি নিতে থাকলে আমি আসলে ঠিক কতদিন আমাকে নিতে হবে বা কতদিন পর্যন্ত আমি ভালো থাকবো, যেহেতু এটি একটি লং টাইম প্রসিডিউর, তো সেক্ষেত্রে অর্থেরও একটি যোগান দেওয়ার একটি বিষয় থাকে, সে সম্পর্কে কি বলবেন? এটা নির্ভর করে রোগীর রোগ অনুযায়ী, এক এক রোগে এবং এক একটা রোগের আবার অ্যাসেসমেন্ট অনুযায়ী নির্ভর করে। সব রোগীরই কিন্তু আপনার দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি লাগে না। প্রতিটা রোগী আপনি যে কোনো ধরেন যে কোনো চিকিৎসার যে কোনো ডাক্তারি ক্ষেত্রে প্রাইমারিলি ইন্টারভেনশন মানে আর্লি ইন্টারভেনশন হচ্ছে বেস্ট। এখন রোগী যদি আপনার খুব সিভিয়ার কেস মানে ধরেন যেটা ট্রিটমেন্ট করার কথা ছিল 5 বছর আগে, সে আফটার 5 ইয়ার্স লেটার রোগী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে গেল, তাহলে তো তার এটা অ্যাচিভ করতে অনেক সময় লাগবে। এই জন্য যত আর্লি ইন্টারভেনশন হয় তত দ্রুত ভালো হয়ে যায়। অনেকের ধারণা যে ফিজিওথেরাপি দিলে আজীবন দিতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা অন্যান্য চিকিৎসার মতোই, লাইক অ্যাজ মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি, গাইনোকোলজি, অন্য ডাক্তারদের যেভাবে ট্রিটমেন্ট, সেটা হয়তো তারা হয়তো কেউ সার্জারি করে, কেউ হয়তো ঔষধ দিয়ে করে, কেউ হয়তো ঔষধ সার্জারি মিলিয়ে করে, পাশাপাশি লাইফস্টাইল। ফিজিওথেরাপি তো সেম, এখানে মূলত বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু প্রতিটা ট্রিটমেন্ট সংযুক্ত সবার সাথেই। তো এটা এরকম নয় যে আপনাকে আজীবন দিতে হবে এবং একটু ফলো আপের মধ্যে থাকাটা মনে হয় ভালো আর কি। আরো একটি প্রশ্ন রাখছি, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে এবং এটি আমাদের শেষ প্রশ্ন। স্যার, আমি ওমান থাকি, আমার হিপ জয়েন্টে ক্ষয় দেখা দিয়েছে, ডাক্তার বলছেন এটি প্রাথমিক পর্যায়ে আছে, আমাকে ফিজিওথেরাপি সাজেস্ট করেছেন। আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা কি? আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, ভরসা পাচ্ছি না, এই চিকিৎসা কি শুরু করব কিনা? হ্যাঁ, এভিয়ান এখন বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে বেড়ে গিয়েছে। এভিয়ান মানে হিপ জয়েন্টের ক্ষয় রোগ, আর্থ্রাইটিস রোগ বা হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে রোগী হাঁটা চলাফেরা পেইন হয়, হাঁটতে পারে না, নিচে বসতে পারে না, অনেকে একেবারে ব্যক্তিগত লাইফ টয়লেটিং এগুলো একেবারে রেস্ট্রিক্ট হয়ে আসে। তো এই রোগের ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলি হিপ জয়েন্টের সকল ক্ষয় এভিয়ান নয়। এভিয়ানটা কি? এভিয়ান হচ্ছে ভাস্কুলার নেক্রোসিস, মানে আমাদের যে নিউট্রিয়েন্ট আর্টারি থাকে হিপ জয়েন্টে, যে হেড অফ ফিমার মাথাতে যে সাপ্লাই দেয়, সেটা অনেক সময় ব্লক হয়ে আসে। কিন্তু সব ক্ষেত্রে যে ব্লকের কারণে হিপ জয়েন্ট ক্ষয় হচ্ছে ব্যাপারটা তা না, বিভিন্ন কারণ হতে পারে। ধরেন আর্থ্রাইটিস থেকে হতে পারে, ইনজুরি থেকে হতে পারে, বার্সাইটিস থেকে হতে পারে, লোকালি মাসেলগুলার প্রবলেমের কারণে হতে পারে, ইভেন কি কোমরের প্রবলেম থেকে হিপের প্রবলেম দেখা দিতে পারে, বিভিন্ন অনেক ওভারওয়েট থেকে হতে পারে, অনেকে হচ্ছে আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, অনেকে হচ্ছে অ্যাবিউজ করে, যেমন বিভিন্ন ড্রাগস নেয় বা অনেকে আছে আমরা প্রায় রুগী পাই যে খিদা বাড়ানোর মানে ওজন বাড়ানোর ওষুধ খায়। তো এই সকল ভুল ওষুধ কারণে হিপের প্রবলেমগুলো দেখা দিতে পারে। তো ওনার ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাসেসমেন্টটা জরুরি এবং এটা প্রাইমারি ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। যদি এই ট্রিটমেন্ট কাজ করে, ভালো না হলে আপনাকে হয়তো সার্জারিতে যেতে হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত সুন্দর আলোচনার জন্য। এই আলোচনার মাধ্যমে ফিজিওথেরাপি সম্পর্কে আমাদের যে কনসেপশন আমাদের যে ল্যাকিংস ছিল সেটি অনেকাংশে দূর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজের কলাকৌশলী এবং দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা জানানোর চেষ্টা করেছি ফিজিওথেরাপি চিকিৎসা কি, এর পুনর্বাসন কিভাবে করতে হয় সেই সম্পর্কে। আশা করি আপনাদের উপকারে এসেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।